আগামীকাল বিকেল 5টায় এবং সেই বিকেল 5টায় যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং জামশেদপুর এফসি। দুটো টিম, তারা প্রথম দুটো ম্যাচ অবশ্যই জিতেছে, 3-3 6 পয়েন্ট তুলেছে। ইস্টবেঙ্গল আপাতত লিগ টেবিলের একদম টপ পজিশনে রয়েছে। দুটো ম্যাচের মধ্যে একটাতে ক্লিন সিট, একটাতে শুরুতে গোল খেয়ে যাওয়া। অ্যাটাক ওয়াইজ ইস্টবেঙ্গল এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে। জামশেদপুর এফসি তারা গোল হয়তো সেইভাবে করতে পারেনি, দুটো ম্যাচে জাস্ট একটা দুটো গোল করেছে। জয়ের জন্য যতটুকু প্রয়োজনীয় স্কোর লাইন সেটা তারা তুলেছে, কিন্তু তারা দুটো ম্যাচে কিন্তু গোল কনসিড করেনি। যদিও এই ম্যাচে তাদের ডিফেন্সের সামনে অগ্নি পরীক্ষা এবং অবশ্যই ইস্টবেঙ্গলের আরও বেশি করে এগিয়ে যাওয়ার একটা বড় চ্যালেঞ্জ সেটাও কিন্তু রয়েছে। সেই ম্যাচ নিয়ে কথা বলবো। স্পেশালি আমি কথা বলবো আজকে দুজন কোচ, তাদের স্ট্র্যাটেজিক্যাল বিল্ড আপ কীরকম হতে পারে, ট্যাকটিক্যাল কী কী পরিবর্তন আমরা দেখতে পারি, এবং অবশ্যই কীভাবে দুজন কোচ দুজনের যে পুরো ডিফারেন্ট ফিলোসফি রয়েছে সেটাকে ব্রেক করার চেষ্টা করবেন। আজকে মেনলি সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং যা কিছু মার্কেটে প্লেয়ার রিলেটেড অ্যাভেলেবিলিটি বা আনঅ্যাভেলেবিলিটির আপডেটস রয়েছে সেটা নিয়ে অবশ্যই কথা বলবো, বিশেষ করে সেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। দেখো, প্রথমে আমি একদম ওই প্লেয়ার কাকে পাওয়া যাবে কাউকে পাওয়া যাবে না সরাসরি সেই প্রসঙ্গে ঢুকে যাই, কারণ মোটামুটি পরশু দিন থেকে বেশ কিছু প্লেয়ারকে নিয়ে ইস্টবেঙ্গলের অন্দর আলোচনা হয়েছে। কালকে সেটা অনেক ডেভেলপ করেছে, আজকে তো সেটা নিয়ে আলোচনা একদম একদম চূড়ান্ত জায়গাতে রয়েছে। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে হচ্ছে দুটো নাম, এক মিগুয়েল ফিগুয়েরা, দুই সাউল ক্রেসপো। সাউল ক্রেসপোকে নিয়ে প্রবলেম হচ্ছে, তার সাথে কোচের সমস্যা, তার সাথে টিমমেটদের সমস্যা, হাবি যাবি অনেক ব্যাপার। যদিও প্রেস কনফারেন্সে এসে প্রত্যেকেই ব্যাপারটাকে ডিনাই করেছে এবং বলেছে দিস ইজ আ ফেক নিউজ, কোচ এবং ক্যাপ্টেন অর্থাৎ সাউল ক্রেসপো সবাই মিলেই। কিন্তু মিগুয়েল ফিগুয়েরা, তার একটা সমস্যা রয়েছে এবং সেটা কিন্তু কনসার্নিং, সেটা কোচ তিনি নিজেও প্রত্যেকটা ট্রেনিং সেশনে বুঝতে পেরেছেন। সেই কারণে তাকে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার রাস্তাতে তিনি নিয়ে আসেননি। যে সিস্টেমটা চলছে সেখানে মিগুয়েল কিন্তু একটা সবথেকে বড় পার্ট এই মুহূর্তে নিচ্ছে, এবং তাকে নিয়ে খুব একটা রিস্ক কিন্তু অস্কার ব্রুজো তিনিও নিতে চান না। কিন্তু তার মানে এই নয় যে তাকে আমরা জামশেদপুর এফসি ম্যাচটাতে ফিচার্ড হতে দেখব না। তাকে হয়তো কিছু রেস্ট সেশন দেওয়া হয়েছে, কিছু তাকে সময় দেওয়া হয়েছে তার যতটুকু প্রবলেম রয়েছে সেখান থেকে রিকভারি করা, প্রপার তাকে মেডিকেশনের মধ্যে নিয়ে আসা হয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার ফিটনেস ওয়াইজ কিন্তু কোনো রকম প্রবলেম নেই। ইন্টারনাল কিছু ব্যাপার রয়েছে, সেটা আমার মনে হয় না যে ম্যাচের ওপর তার খুব একটা এফেক্ট পড়বে বলে। এবার একটা বড় প্রবলেম হচ্ছে, এখানে কেউ হয়তো আমাকে এগ্রি করবে, কেউ হয়তো ডিফার করবে, সেটা হচ্ছে যে তুমি যখন একটা ভালো স্কোয়াড বানাচ্ছ সেখানে কিন্তু সমস্ত প্লেয়ারের যে গুরুত্ব রয়েছে সেটা প্রায় সমান লেভেলে হওয়া দরকার রয়েছে। হ্যাঁ, আমি কখনো একটা বড় ক্লাবের যে মেন্টালিটি রয়েছে, মানে আমি ওয়ার্ল্ড ফুটবলের বড় ক্লাবদের মেন্টালিটির কথা বলছি, সেখানের সাথে আমাদের এখানে ফুটবল ক্লাবগুলোর মেন্টালিটি ডেফিনেটলি সমান নয়। আমাদের এখানে কি হয়, এরকম না যে মানে 10-12 জন ম্যাচ উইনার থাকে, একজন দুজন কাউকে না পাওয়া গেলেও ইজিলি ম্যাচ উতরে দেওয়ার মতো ক্ষমতা অন্য কারোর থাকে। ঠিক যেমনটা আমরা কালকে রিয়াল মাদ্রিদ ম্যাচে দেখলাম, যে ঠিক আছে এমবাপে নেই, বেলিংহাম নেই, রড্রিগো নেই, স্টিল দেয়ার আর সাম প্লেয়ার্স যারা কিন্তু একটা এই ধরনের ভাইটাল ম্যাচকে বার করতে পারে। সবসময় সেই মেন্টালিটি সব জায়গাতে খুঁজতে যাওয়াটা বৃথা, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান ফুটবলে কোনো ক্লাবের ক্ষেত্রে সেটা খুঁজতে যাওয়া কিন্তু খুবই বৃথা। কিন্তু আবার এটাও ঠিক যে একটা প্লেয়ার সে কন্টিনিউয়াসলি খেলছে, তার যদি ফ্যাটিগ আসে, তার যদি কোনো প্রবলেম আসে, তার জন্য আমার টিমের পুরোটা খারাপ হয়ে যেতে পারে। ওই একটা প্লেয়ার খেললে বা না খেললে পুরো আমার ভাগ্য এদিক ওদিক হয়ে যেতে পারে। এটাও আমার মনে হয় না যে ইস্টবেঙ্গলের জন্য একদমই পুরোপুরি কার্যকর বলে, কারণ ইস্টবেঙ্গলে এরকম অন্ততপক্ষে আরও অনেক প্লেয়ার রয়েছে, তারা একইভাবে মিগুয়েলের হয়তো রোলটা পুরোপুরি না নিলেও কিছুটা নিতে পারে, বা সেই রোলটাকে অনেকে ডিভাইড করে নিতে পারে, এবং ফাইনালি ইস্টবেঙ্গলকে যে জয়ের রাস্তাতে ইস্টবেঙ্গল রয়েছে সেখানে স্টিল রাখতে পারে। তো মিগুয়েল যদি কালকে পুরোপুরি ম্যাচের মধ্যে খেলতে না পারে, যে পুরো 90 মিনিট যেটা কোচ ওকে ইউজ করছেন, যদি না পারে, সেটা হয়তো আনফর্চুনেট, বাট দ্যাট ডাজন্ট মিন কি তার জন্য ইস্টবেঙ্গল পিছিয়ে স্টার্ট করবে। আমি অন্তত পক্ষে সেই যুক্তিকে একদমই মানতে রাজি না। এবার যদি আমি আসি দুটো টিমের যে দুজন কোচ রয়েছেন, একদিকে ওয়েন কোয়েল, যিনি ইন্ডিয়ান ফুটবলকে হাতের তালুর মতো চেনেন, 2019-20 সিজনের মাঝপথ থেকে তিনি ইন্ডিয়ান ফুটবলে এসেছেন, এসেই তিনি চেন্নাইয়ের এফসিকে ফাইনাল অবধি নিয়ে গেছিলেন। পরে তিনি জামশেদপুর এফসিকে উইদাউট এনি সুপারস্টার প্লেয়ার, সেই অর্থে কোনো এস্টাবলিশড সুপারস্টার ছিল না, সেই টিমটাকে নিয়ে তিনি কিন্তু আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন করেছিলেন। এবং তারপর মোটামুটি আমরা দেখেছি যে ওয়েন কোয়েল মানে কিন্তু অপোনেন্ট যে কোচ থাকে তার গেম রিডিং অন্ততপক্ষে 10 গুণ বেড়ে যায়, যে এই কোচ তাকে বিট করতে গেলে তার যে ধরনের ফিলোসফি রয়েছে, তার যে ধরনের স্ট্র্যাটেজি রয়েছে, যে ধরনের ট্যাকটিক্স রয়েছে, সেটাকে আগে আমাকে রিড করতে হবে, দেন তাকে বিট করার আমাকে রাস্তা খুঁজতে হবে। এবং উল্টো দিকে যদি অস্কার ব্রুজোর কথা বলি, তাহলে অস্কার ব্রুজো যখন দায়িত্ব নিয়েছেন তখন একটা ভালনারেবল ইস্টবেঙ্গলের সেই অর্থে সাকসেস নেই, ইস্টবেঙ্গল সেই অর্থে
খাবি খাচ্ছে আশা জাগিয়েও, সেখান থেকে তিনি ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজেছেন। হয়তো বিরাট কিছু করতে পারেননি, কিন্তু তিনি চ্যালেঞ্জ নিয়েছিলেন যে পরবর্তী সিজনে তাকে যদি টিম করতে দেওয়া হয়, তার কথা মতো যদি প্লেয়ার নিয়ে আসা হয়, তাহলে তিনি একটা ভালো স্টার্ট দিতে পারেন। এবং তার যে স্ট্র্যাটেজিক্যাল মাস্টার স্ট্রোক, সেটাও কিন্তু আমরা ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে দেখেছি। নর্থ ইস্টের মতো টিমকে তিনি শুরুতে 3-0 গোলে হারিয়েছেন, পরের ম্যাচটাতে তিনি প্রথমে গোল খাওয়ার পরেও তিনি একটা অসাধারণ কামব্যাক করিয়েছেন, 4 গোল ইস্টবেঙ্গল দিয়েছে এবং ইস্টবেঙ্গল আপাতত টপ পজিশনে রয়েছে। তো এরকম মানে দুজন পুরো আলাদা ধরনের কোচের কালকে ব্যাটেল আমরা দেখব। এবং সর্বোপরি আমরা যদি ওয়েন কোয়েলের এই জামশেদপুর এফসির স্ট্র্যাটেজি দেখি, তাহলে আমরা দেখব যে লো ব্লক খেলছে অনেক বেশি করে, ডিফেন্সকে কমপ্লিট মজবুত রাখছে, গোল খাবো না এরকম একটা মানসিকতা নিয়ে জামশেদপুর এফসি নামছে। এবং উল্টো থেকে যদি ইস্টবেঙ্গলকে দেখি, ইস্টবেঙ্গল প্রথমত হাইলাইন খেলছে, এটা ঠিক কথা, কিন্তু তার পাশাপাশি ইস্টবেঙ্গলের যেটা প্রধান শক্তি সেটা হলো ইস্টবেঙ্গলের অ্যাটাক, এবং সেখানে ইস্টবেঙ্গল সব থেকে বেশি ইনভেস্ট করেছে, সেখান থেকে ইস্টবেঙ্গল সব থেকে বেশি ফায়দাটা তুলে নেওয়ার চেষ্টা করছে। দুটো ম্যাচে 7টা গোল খেয়ে একটা অসাধারণ কামব্যাক। যে প্লেয়ার যেদিনকে যে পজিশনে সুযোগ পাচ্ছে সেই প্লেয়ার প্রমাণ করে দিচ্ছে, এক্সেপ্ট নন্দকুমার শেখর। কালকের ম্যাচে কি হবে আসছি সেই প্রসঙ্গে পরে। কিন্তু আমার পার্সোনালি মনে হয় এই যে একটা টিম শুরু থেকে একটা ছন্দ পেয়েছে, একটা কোথাও মোবিলিটি পেয়েছে, এবং অবশ্যই ঘরের মাঠে ম্যাক্সিমাম ম্যাচেস খেলবে, ঘরের মাঠে সমর্থন থাকছে, এই সব কিছুতে আমার পার্সোনালি মনে হয় যে কালকের ম্যাচে অবশ্যই ইস্টবেঙ্গল অ্যাহেড থাকবে। চলো হয়তো খুব বেশি না, বাট আমার কাছে 60-40 রেশিওতে ইস্টবেঙ্গল অ্যাহেড থাকবে। এরপর যদি বলি যে দুটো টিমের উইকনেস আর দুটো টিমের জন্য থ্রেটস কী কী আসতে পারে, ইস্টবেঙ্গলের যে উইকনেস এখনও অবধি অন্তত পক্ষে আমরা দেখেছি, সেটা হলো ডিফেন্সের ক্ষেত্রে এবং মাঝমাঠের ক্ষেত্রে একটা বড় গ্যাপ কিন্তু তৈরি হচ্ছে। বিশেষ করে যখন ইস্টবেঙ্গল অ্যাটাকে যাচ্ছে, সেই সময় যে ট্রানজিশন হচ্ছে, সেই ট্রানজিশনে কিন্তু গ্যাপ থাকছে। সেটা জয়গুপ্তা হোক, সেটা লালচুংনুঙ্গা হোক, বা সেটা জিকসন হোক, নিচে নেমে আসা, ট্র্যাক ব্যাক করা, সেই সময় কিন্তু প্রবলেম হচ্ছে। এবং সেই প্রবলেম থেকেই কিন্তু এসসি দিল্লির এগেনস্টে গোল হয়েছিল, এবং এসসি দিল্লি আরও বেশ কিছু অ্যাটাক কিন্তু তুলে এনেছিল। এই জায়গাটা জামশেদপুরের এগেনস্টে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, কারণ সেই টিমে সানান এবং ঋত্বিকের মতো স্পিডি উইঙ্গাররা রয়েছে, নিখিল বার্লা, মার্ক জোতানপুইয়ার মতো উইং ব্যাকরা রয়েছে, এবং সর্বোপরি মাদি তালাল এবং মেসি বৌলি, তাদের যেমন ক্রিয়েটিভিটিও রয়েছে, ঠিক তেমন তারা এক্স ইস্টবেঙ্গল প্লেয়ার। আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এক্স প্লেয়াররা দে আর অলওয়েজ থ্রেটস। এটা আমাকে আলাদা করে বলতেই হয় যে এর আগে আমরা প্রচুর প্লেয়ার দেখেছি। আমি অন্তত পক্ষে যদি লাস্ট 20 বছরের কথা বলি, তাহলে ফ্রম ভাইচুং ভুটিয়া টু বোরহা হেরেরা, যে যখন সুযোগ পেয়েছে একবার এক্স হয়ে অন্য টিমে চলে যাওয়া, সে কিন্তু এসে ইস্টবেঙ্গলকে মোটামুটি পানিশ করে গেছে। তো এই জায়গাটাও ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একটা, হয়তো এটা কোনো মানে টেকনিক্যাল জিনিস না, বাট স্টিল যারা এক্স প্লেয়ার হয় ইস্টবেঙ্গলের, তারা কিন্তু সবসময়, মানে এটা শুধুমাত্র আমি ইস্টবেঙ্গল কেন বলবো, আমি বলবো যে বিশ্বের যে কোনো বড় ক্লাবে যখন একটা প্লেয়ার সেই ক্লাব থেকে চলেই যায়, তার হয়তো একটা ডিজায়ার থাকে যে আমার মধ্যে এখনও সেই ব্যাপারটা রয়েছে যে আই ক্যান প্লে ফর দিস ক্লাব ইন আ লং পিরিয়ড। সেটা সবসময় কিন্তু হয় না। তো সে যখন সেই ক্লাবটাকে ফেরত পায়, একবার সামনে দেখতে পায়, সে কিন্তু এটা বোঝানোর চেষ্টা করে যে তুমি যে আমাকে ছেড়ে দিয়েছিলে, তুমি কিন্তু ঠিক করনি। হয়তো অনেক সময় সেই প্লেয়ার সফল হয়, আবার হয়তো অনেক সময় একটা ক্লাব সফল হয় যে ঠিক আছে দেখো তোমাকে ছেড়ে দিয়েছিলাম, দ্যাট ওয়াজ আ বেটার ডিসিশন ফর আস। তো সেটা কালকের ম্যাচে কীরকম হবে, যে মাদি তালাল বা মেসি বৌলি তারা কী ধরনের খেলা দেখাবে ইস্টবেঙ্গলের এগেনস্টে, সেটাও একটা বড় ব্যাপার। যদি জামশেদপুরের উইকনেসের কথা বলি, তাহলে হলো তাদের কনভার্সন রেট। না তো তারা সেই অর্থে ওপেন প্লে থেকে খুব বেশি সুযোগ তৈরি করতে পেরেছে, না তো তারা সেই অর্থে খুব বেশি সুযোগকে কাজে লাগাতে পেরেছে। প্রথম দিনের যে গোলটা হয়েছে সেটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সিতে মাদিতালাল করেছে, এবং দ্বিতীয় দিনের যে গোল হয়েছে সেটা কিন্তু গোলকিপারের মিস্টেক থেকে ভিন্সি ব্যারোটো গোলের মধ্যে ঠেলেছে। সেটাও আমি বলবো যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি, ভিন্সি ব্যারোটোর ওই পজিশনে থাকা এবং বলটাকে প্রপার জালে পাঠানো। এর বাইরে তুমি যদি দুটো ম্যাচকে দেখো, তুলনামূলক দুর্বল মোহামেডান স্পোর্টিং হোক বা প্রথম ম্যাচ খেলা পাঞ্জাব এফসি হোক, কাউকেই কিন্তু খুব একটা তারা বেগ দিতে পারেনি যে প্রচুর চান্স ক্রিয়েট হচ্ছে, একদম গদগদ করে বক্সের মধ্যে বল আসছে, হেলায় সুযোগ নষ্ট হচ্ছে, এরকম কিন্তু সবসময় হয়নি। রাদার অনেক বেশি অ্যাটাক কিন্তু উল্টো দিক থেকেও হয়েছে। সেই ক্ষেত্রে ওদের ডিফেন্স এতটাই স্ট্রং যে সেখানে ওরা গোল কিন্তু কনসিড করেনি। এবার কালকের ম্যাচের জন্য অরিজিনাল থ্রেটস কী কী হতে পারে, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হলো ইস্টবেঙ্গল প্রথম দুটো ম্যাচে যে জিনিসটা ফেস করেনি সেটা কিন্তু কালকের ম্যাচে ফেস করবে। সেটা হলো কমপ্লিট একটা লো ব্লক স্ট্র্যাটেজির এগেনস্টে ইস্টবেঙ্গল খেলবে, যেটা না তো নর্থ ইস্টের এগেনস্টে হয়েছে, না তো এসসি দিল্লির এগেনস্টে হয়েছে। দিল্লির ডিফেন্স
অসাধারণ লেভেলের ভালনারেবল ছিল, সেই কারণে তারা গদগদ করে গোল খেয়েছে। এবং নর্থ ইস্টের ডিফেন্স, তারা কিন্তু সেম ডিফেন্স লাইনকে কন্টিনিউ করছে, বাট স্টিল তাদের মধ্যে সেই কম্পোজার লক্ষ্য করা যায়নি এবং ইস্টবেঙ্গল সেই ডিফেন্সকে অনায়াসে ভেঙেছে এবং তারা অনেক বেশি অ্যাটাকিং মোডেই খেলেছিল অ্যাকচুয়ালি। কালকের ম্যাচে জামশেদপুর ওয়েন কোয়েল তিনি কিন্তু শুরু থেকে লো ব্লক স্ট্র্যাটেজি নেবেন, কারণ তিনি জানেন যে এই টিমটাকে যদি আমাকে ফ্রাস্ট্রেট করতে হয় তাহলে কিন্তু লো ব্লকই খেলতে হবে, পার্ক দ্য বাসই করতে হবে, যাতে সেই অর্থে কোনো চান্স ক্রিয়েট না হতে পারে বিপিন, এডমুন্ড, মিগুয়েল, সাউল, ইউসুফ এজেজারি সেইভাবে যেন বক্সের ওপর থ্রেটটা না তৈরি করতে পারে। সো আই থিঙ্ক কালকের ম্যাচ একটা বড় টেস্ট যে লো ব্লক স্ট্র্যাটেজির এগেনস্টে কিভাবে এই ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইন আপ তারা গোলের রাস্তা খুলতে পারে। আর যদি জামশেদপুরের থ্রেটের কথা বলি তাহলে জামশেদপুর হয়তো প্রথম দুটো ম্যাচে তারা গোল কনসিড করেনি, কিন্তু ইস্টবেঙ্গলের যে অন্ততপক্ষে অ্যাটাকিং লাইন রয়েছে সেই একইভাবে ওই লো ব্লক কতক্ষণ তারা ধরে রাখতে পারবে। আর একবার যদি লো ব্লক তারা ভেঙে দিয়ে গোল খেয়ে যায়, ইস্টবেঙ্গল যদি একবার গোল মানে করে ফেলে লো ব্লককে ভেঙে দিয়ে, তারপর কিন্তু তাসের ঘরের মতো জামশেদপুর এফসির ডিফেন্স ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু ওদের প্রথম দুটো ম্যাচে অ্যাটাকের ভেরিয়েশনে প্রবলেম দেখা গেছিলো ভালো কোয়ালিটি থাকা সত্ত্বেও, সেখানে যদি গোল ওরা না ফেরত দিতে পারে তাহলে এই ম্যাচ, যেটা হয়তো অনেক বেশি হাই ভোল্টেজ দুটো টিমের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা খুব অনায়াসে ইস্টবেঙ্গল জিতে নিয়ে চলে যাবে। সো দিজ আর দ্য স্ট্রেংথ, উইকনেস অ্যান্ড থ্রেটস। শেষকালে বলবো যে কালকের ম্যাচের বেস্ট লাইন আপ প্রেডিকশন কি হতে পারে। এক, জামশেদপুর এফসি অ্যালবিনো গোমস, তার সাথে নিখিল বার্লা, মার্ক জোদানপুইয়া, সেন্টার ব্যাকে স্টিফেন এজের সাথে প্রতীক চৌধুরী, আজ মাঠে প্রণয় হালদার এবং রেইত আশিকাওয়া। এই একটা প্লেয়ার রয়েছে প্রণয় হালদার যে কিন্তু খেলা নষ্ট করতে পারে, খেলা ধ্বংস করতে পারে, খুব সাবধানে ইস্টবেঙ্গল প্লেয়াররা তাকে কিন্তু ডিল করবে। রেইত আশিকাওয়ার মধ্যে একটা ভালো ক্রিয়েটিভিটি রয়েছে। আমার মনে হয় যে কালকে রেইত আশিকাওয়াই স্টার্ট করবে, কারণ নিকোলার একটা ছোট্ট হালকা নিগল ছিল, কতটা কালকের ম্যাচে সে শুরু করতে পারবে এই মুহূর্তে সন্দেহ রয়েছে। দুটো উইংয়ে অবশ্যই আমাদের বাংলার ঋত্বিক দাস এবং মোহাম্মদ সানান, যারা উইং সুইচ করে খুব ভালোভাবে নিজেদের মধ্যে অল্টারনেট করে খেলতে পারে। অ্যাটাকিং মিডফিল্ডে কখনো সেকেন্ডারি স্ট্রাইকারে, কখনো ফলস নাইনে মাদিতালাল এবং সেন্টার ফরওয়ার্ডে মেসি বৌলি, তাদের দিয়ে কিন্তু আলাদা নজর থাকবে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমার মনে হয় না যে খুব একটা লাইন আপে চেঞ্জ হবে বলে। গোলে প্রভুসুকান সিং গিল, ডিফেন্সে লালচুংনুঙ্গা, জয়গুপ্তা, আনোয়ার আলী এবং জিকসন সিং, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে অবশ্যই কিন্তু মোহাম্মদ রশিদ। তার একটা অসাধারণ ম্যাচ কিন্তু চলছে এবং খুব সাইলেন্ট ওয়ার্কার হয়ে উঠছে আস্তে আস্তে ইস্টবেঙ্গলে। সাউল ক্রেসপো ফিট রয়েছে, কালকের ম্যাচে স্টার্ট করতে পারে। তার সাথে মিগুয়েল, আর যদি মিগুয়েল না খেলতে পারে তাহলে একটু স্ট্র্যাটেজিক্যাল হয়তো আমরা বদল দেখব। সেই ক্ষেত্রে হয়তো শুরু থেকে আমরা সৌভিক চক্রবর্তীকে আসতে দেখতে পারি, একটু ডিফেন্সে থাকবে, অ্যাটাকে অনেক বেশি করে আমার মনে হয় যে অন্য কেউ দায়িত্ব নেবে। কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে যে মিগুয়েলই শুরু করবে, সাউল এবং মিগুয়েলের ওপরেই সেন্ট্রাল মিডফিল্ডের দায়িত্ব থাকবে। দুটো উইংয়ে অবশ্যই এডমুন্ড এবং বিপিন সিং। কালকেও যদি নন্দাকে দিয়ে শুরু করে, গালাগাল তো দিতে পারবো না ভাই, বাট সিরিয়াসলি খুব খারাপ লাগবে দেখলে। তো আমার মনে হয় যে বিপিন এবং এডমুন্ড এবং সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই এই মুহূর্তে টপ ফর্মে থাকা ইউসুফ এজেজারি। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তোমরা কীরকম লাইন আপ প্রেডিকশন করছো, কি স্কোর লাইন প্রেডিকশন করছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।